এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিভ্রান্ত করে বঞ্চনাকে আরো দীর্ঘায়িত করার অপপ্রয়াস সুপরিকল্পিতভাবে শুরু হয়েছে। এজন্য সংগঠন উদ্বিগ্ন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের নেতৃত্ব। শুক্রবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির তরফ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন, এ রাজ্যের জনগণের অবিচ্ছেদ্য অংশ হলো শিক্ষক কর্মচারী সমাজ। আবার সরকারি কর্মসূচি বাস্তবায়নে শিক্ষক কর্মচারীরা প্রধান অবলম্বন, অথচ সরকারের হাতেই শিক্ষক কর্মচারীদের একটার পর একটা অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। জনগণের অন্যান্য অংশের বিভিন্ন প্রত্যাশা যেমন এখনো পূরণ হয়নি, তেমনি এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের কোনো প্রত্যাশাই পরিপূর্ণতা পায়নি। বিভিন্ন দাবি পূরণ হওয়া দূরের কথা, বরং প্রচার হচ্ছে শিক্ষক কর্মচারীদের কোনো সমস্যা নেই। অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে জনগণকে খেপে তোলা হচ্ছে। পরিণামে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষক কর্মচারী, ডাক্তার, নার্স, অফিসার আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত 72 মাসে রাজ্যে প্রায় 1.5 শতাধিক শিক্ষক কর্মচারীরা আক্রান্ত ও হেনস্থার শিকার হয়েছেন। আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন চাকরিচ্যুত 10,323 শিক্ষক পঞ্চায়েত নির্বাচন প্রার্থী বাদল শীল, উদয়পুরের শিক্ষক অভিজিৎ দে, সচিবালয় কর্মী সুকু গৌড়। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন নীরব। সরকারি দলের প্রতিনিধিদের কেউ কেউ প্রকাশ্যে শিক্ষক কর্মচারীদের নানাভাবে হুমকি দেওয়া থেকে শুরু করে অপমান করা, এমনকি কর্মচারীরা বঞ্চনার কথা বললে তাদের হাড় ভেঙে দেওয়ার প্রকাশ্য নির্দেশ দেওয়ার পরও প্রশাসন অদ্ভুত নীরব থাকছে। এই অবস্থায় একদিকে অর্থনৈতিক বঞ্চনা, অধিকার হরণ, সম্মানহানি, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, প্রতিহিংসামূলক বদলির কারণে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বৃহদাংশের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সংগঠন করার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। 2018 সালের পর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে সমিতি অফিস জবরদখল করা, আগুনে পুড়িয়ে দেওয়া, লুঠতরাজ করা তথাকথিত সুশাসনের অঙ্গ হয়ে গিয়েছে। সংগঠনের অফিসে সন্ধ্যায় মিলিত হয়ে স্বাভাবিক কাজকর্ম করার সময় উদয়পুর বিভাগীয় অফিসে প্রকাশ্যে দুষ্কৃতিকারীরা কর্তৃক হামলা করে আহত করার পর এফআইআর করার পরও পুলিশ প্রশাসন নীরব দর্শক। সংগঠনের নেতৃত্বের দাবি, সম্প্রতি সোনামুড়া বিভাগীয় অফিসের দরজা ভেঙে 100 চেয়ার, 8টি সিলিং ফ্যান সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনের প্রকাশ্যে দিবালোকে কৈলাসহর গৌরনগর ব্লকের অভ্যন্তরে মহিলা কর্মচারী সহ অন্যান্য কর্মচারীরা আক্রান্ত হন। দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এরকম বহু ঘটনার সাক্ষী রাজ্যের জনগণ। সংগঠন করার অপরাধে বাড়িঘরে আক্রমণ, ধনসম্পত্তি নষ্ট, অবসরের আগেও অসুস্থ কর্মচারীদের দূর দূরান্তে বদলি আকছার ঘটে চলেছে। তাই সর্বাগ্রে রাজ্যে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। নেতৃত্বের দাবি, মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের বিষয়টির সাথে মূল্যবৃদ্ধির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। মূল্যবৃদ্ধির সমস্যাটি যেহেতু জাতীয় সমস্যা, তাই সর্বভারতীয় ভোগ্যপণ্যের মূল্য সূচকের ভিত্তিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো মহার্ঘ ভাতা প্রদান করে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে হারে মহার্ঘ ভাতা ঘোষণা করে, রাজ্য সরকার তাকে অনুসরণ করে। মহার্ঘ ভাতা প্রদান কোনো বিশেষ মহানুভবতা নয়। বিগত বামফ্রন্ট সরকার বছরে নিয়মিত 2 বার ডিএ প্রদানের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে ডিএর ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করত, কিন্তু বর্তমান সরকার 53% জায়গায় এখনো 23% বকেয়া ডিএ কর্মচারীদের অনাদায়ী রেখে দিয়েছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে যেমন কর্মচারীরা হিমশিম খাচ্ছে, তেমনি রাজ্যের অর্থনীতিতেও তার বিরূপ প্রভাব পড়েছে। সপ্তম বেতন কমিশন অধরা রয়ে গেছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে। নেতৃত্বের দাবি, পেনশন বেসরকারীকরণ সারা দেশে 2004 থেকে শুরু হলেও ত্রিপুরায় 2018 সালের আগে বামফ্রন্ট সরকারের সময়ে পেনশন বেসরকারীকরণ করা হয়নি। 2018 সালের 1 জুলাই ত্রিপুরায় পেনশন বেসরকারীকরণ হলো, যা ত্রিপুরায় অকল্পনীয় ছিল। সংখ্যায় অল্প হলেও নতুন কর্মচারীরা এর শিকার। বিরাট সংখ্যায় কন্ট্রাক্ট আউটসোর্সিং এর কর্মচারীরা সমপরিমাণ কাজ করলেও পেনশনের
বাইরেই রয়ে গেলেন। সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন, এক দেশ এক নির্বাচন স্লোগান দেওয়া সরকার এক দেশ এক পেনশন নীতি চালু করার ক্ষেত্রে বর্তমান সরকার উদাসীন। সারা দেশব্যাপী তাই একটাই আওয়াজ, নয়া পেনশন স্কিম আমরা চাই না। সাংবাদিক বৈঠকে এদিন নেতৃত্ব ঘোষণা দিলেন, জাতীয় দাবি 10 দফা ও রাজ্যের দাবি 14 দফা নিয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি, যেমন প্রতিবাদ দিবস, দাবি দিবস। 16 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট হয়েছে। গত 29 ফেব্রুয়ারি ত্রিপুরা গণ অবস্থান সংঘটিত হয়েছে। এই গণ অবস্থানের পর 5% ডিএ প্রদান ছাড়া আর কোনো অবস্থার পরিবর্তন হয়নি। তাই টিইসিসি আগামী 22 ডিসেম্বর 2024 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত রাজ্যব্যাপী দাবি সম্মিলিত পোস্টারিং কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেছে। সারা রাজ্যের দেওয়ালে দেওয়ালে শিক্ষক কর্মচারীদের জরুরি দাবিগুলি লাগানোর মধ্য দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানালেন নেতৃত্ব। এক্ষেত্রে সারা রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত করে শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়া পূরণে সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে, এমনটাই মনে করছে সংগঠন। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আপনারা শুনছিলেন, আমাদের চেয়ারম্যান আলোচনা করছিলেন। আসলে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবিরোর তো 1960-এর দশক থেকেই আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের পেশাগত দাবি দেওয়া, আমাদের জনজীবনের যে নাগরিক সমস্যা সেগুলো সমাধানের জন্য তার লড়াইয়ের দীর্ঘ ঐতিহ্য আছে। এই ঐতিহ্য আমরা গ্রহণ করে আসছিলাম 1960-এর পরে। আপনারা জানেন 1975 সালের লাগাতার ধর্মঘট, এরপরেও আমরা দীর্ঘ সময় ধরে লড়াই আন্দোলন করছিলাম। কিন্তু আমরা দেখলাম 2018-র পর আমাদের এই সংগঠন করার অধিকারটা এটাই যেমন কেড়ে নেওয়া হচ্ছে। বিভিন্নভাবে আমাদের অফিসগুলো দখল করা, তালা লাগিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এবং আমাদের যারা সংগঠনের যারা নেতৃস্থানীয় কর্মী আছেন, সাধারণ সমর্থক আছেন, তাদেরকে দূর দূরান্তে বদলি করা, বিভিন্নভাবে তাদের জীবনের উপর, ধন সম্পত্তির উপর আক্রমণ নামিয়ে এসে যাতে আমরা সংগঠন না করতে পারি, আমরা যাতে আমাদের ন্যায্য দাবি দেওয়া যাতে সরকারের কাছে তুলে ধরতে না পারি, এর জন্য একটা প্রচেষ্টা রাখা হয়েছে। কিন্তু এত সব করেও কিন্তু আমাদের সংগঠনকে ঘরবন্দি করে রাখা যায়নি। এর মধ্যেও আমাদের 2018 সালের পরেও আমরা ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি এগুলো আমরা করে যাচ্ছি। সারা দেশের ক্ষেত্রেও আপনারা শুনছিলেন যে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনেরও সারা সমস্ত রাজ্যে রাজ্যে যে সরকারি কর্মচারী সংগঠনগুলো রয়েছে, তারাও এই শিক্ষক কর্মচারীদের উপর যে সার্বিকভাবে সারা দেশে এবং আমাদের রাজ্যে যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, আমাদের যে অর্জিত অধিকারগুলো হরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে সারা দেশেও একটা লড়াই চলছে। আমাদের রাজ্যেও সেই লড়াই আমরা করছি আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলো নিয়ে, এবং আগামী দিনেও আমাদের লড়াই কর্মসূচি থাকবে। এ রাজ্যে 2018 সালে এই সরকার পরিবর্তনের পর বিজেপি এবং যে আইপিএফটি সরকার আসার পর, এবং বিশেষ করে 2023 সালে বিধানসভা নির্বাচনের পরও, এই দুইটা নির্বাচনের পরে ব্যাপকভাবে আমাদের অন্যান্য অংশের জনগণের, গণতান্ত্রিক অংশের মানুষের সাথে সাথে আমাদের শিক্ষক কর্মচারীদের উপরও ব্যাপকভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, এবং যাতে সংগঠনকে একদম তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা চালানো হয়েছে। এবং আমাদের বেশ কিছু অধিকার মানুষ অনেক আশা করেছিলেন, কেউ কেউ বিভ্রান্ত হয়েছিলেন আমাদের মধ্যে হয়ে এই সরকারকে এনেছিলেন। কিন্তু আমরা দেখলাম 2018 সালের পর থেকে অনেকগুলো অধিকার আমাদের হারিয়ে গেছে। আমাদের যে একটা পেনশন, নন কন্ট্রিবিউটারি যে পেনশনের অধিকার, সেটা আমাদের হারিয়ে গেছে 2018 সালে, যেটা সারা দেশে 2004 সালে লাগু হয়েছিল। বামপন্থী সরকার থাকার কারণে তারা বিধানসভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা আমাদের যে পেনশনটাকে রক্ষা করেছিলেন, সেইটা 2018 সালে সরকার এসেই প্রথম কাজ 1 জুলাই এটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমাদের যে অনিয়মিত কর্মচারী, ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট, ক্যাজুয়াল ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার যারা ছিলেন, তাদের যে নিয়মিত হওয়ার একটা নির্দিষ্ট সময় অন্তর, কেউ 17 বছর পর, কেউ 15 বছর পর, কেউ 10 বছর পর, কেউ 5 বছর পর, এই সমস্ত যে 6টা সার্কুলার ছিল, সেই সার্কুলারগুলিকে 2018 সালে এক কলমে খোঁচায় সেটাকে তাদের অনিয়মিত হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন, যার ফলে এই অধিকারগুলো আমরা হারিয়েছি। একজন কর্মচারী মারা গেলে পরে ডাইন হার্নেসে যে চাকরির অধিকার, সেই যে কর্মরত অবস্থায় তার পরিবারের একজনকে চাকরি পাবার যে অধিকার, সেটাও কিন্তু এই জোট সরকারের আমলে আমরা হারিয়ে ফেলেছি। আমরা অবসরের 1 বছর আগে হোম টাউনে থাকার যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি এটা বামপন্থী সরকার রক্ষা করত, কিন্তু এই জোট সরকার এসে আমরা দেখলাম এই ফ্যাসিলিটিটাকে একদম, মানে এখনও আমাদের চেয়ারম্যান যিনি,
তিনি 1 বছরের মধ্যেই রিটায়ারমেন্টে যাবেন, অথচ তাকে তৈদুতে জাম্বুকবাড়ি স্কুলে চাকরি করতে হচ্ছে। এবং আমাদের সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে বিভাগীয় সম্পাদকদের থেকে কেউ তাদের জায়গায় থাকতে পারছেন না, হোম টাউনে থাকতে পারছেন না রিটায়ারমেন্টের সময়। মহিলা কর্মচারীরা অসুস্থ, তারাও থাকতে পারছেন না। এগুলো আমরা হারিয়েছি। আমাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়া হতো, সেইটাও কিন্তু এই সরকার এসে মানে অনেকগুলি অধিকার তারা সেখানে কিন্তু কেড়ে নিয়েছেন। সবচেয়ে বড় কথা, আমাদের আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, যেটা 1 মে সারা বিশ্বে এই দিবসটা পালিত হয়, এবং এটা দীর্ঘদিন ধরে দেশের মানুষ, এ রাজ্যের মানুষ এই ছুটি ভোগ করে আসছিলেন। 2018 সালের পর এই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মচারীদের সংগঠন করার অধিকার, অনেক সংগঠন তো মানুষ এমনি এমনি করে না, সংগঠন করে, তার সংগঠিত হয় মানুষের কিছু কারণ থাকে, বিভিন্ন ন্যায্য যে দাবি দেওয়া থাকে, অসুবিধাগুলি থাকে, সেগুলো থেকে নিরসনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে এটা বহু প্রাচীন প্রথা যে কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষি করে তাদের অধিকার আদায় করার প্রশ্ন। সেই যে আমরা অধিকার যেটা ভোগ করছিলাম স্বাধীনতার পর থেকে, আমাদের এই রাজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে সেই অধিকার আমাদের এই 18 সালের পরে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের যে রাজ্যে আইনের শাসন, যেটা নেশার সাম্রাজ্য চলছে, খুন চলছে, মহিলাদের সম্মান ইজ্জত নিয়ে ঠিকমতো নিরাপদে তারা নিরাপত্তা পাচ্ছেন না। আমরা সংগঠন করবার জন্য যারা সত্যি কথা বলছেন, সংগঠনের পক্ষে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যে গণতান্ত্রিক পরিবেশ, যেটা মৌলিক অধিকার, যেটা আমাদের সংগঠন করবার, সেই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই, এটা সর্বত্র, এটা সবাই এটা জানেন, বুঝেন, এবং এই অধিকার যেটা আমরা ছিল সেটা আমরা হারিয়েছি। আমাদের যে বছরে 2 বার করে ডিএ পাওয়া, জানুয়ারি এবং জুলাই মাসে, এটা দীর্ঘদিনের প্রথা ছিল। কেন্দ্রীয় সরকার ডিএটা দেয়, এটা তো মূল্য বৃদ্ধি হয় বলে, আমাদের বেতন ক্ষয় হয়ে বলে এটা ধরা হয়, এবং এটা সারা দেশের সাথে, এটা তো জাতীয় ব্যাপার, জাতীয় সমস্যা একটা মূল্য বৃদ্ধি। এবং ভোগ্যপণ্যের যে সূচক, সেই সূচককে অনুসরণ করেই কিন্তু এই আমাদের যে মূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে আমাদের মহার্ঘ ভাতা বা ডিএ যেটা বলি, সেটা দেওয়া হয়। এখন সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এই ডিএ দেন এবং রাজ্য সরকারগুলি সেটাকে অনুসরণ করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সমস্ত প্রতিশ্রুতি তো একদম মানে 180 ডিগ্রি ঘুরে গিয়ে সেখানে আমাদের এখনও কেন্দ্রীয় সরকার যখন 53% দিয়ে দিচ্ছেন, আমরা এখনও মাত্র 30% পাচ্ছি, 23% আমাদের পাওনা রয়ে গেছে। তো এই সমস্ত অধিকারগুলো আমরা হারিয়ে ফেলেছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।